হেই বন্ধুরা, বাংলাদেশের মতো অন্যান্য দেশেও কিছু দুর্নীতিবাজ রাজনৈতিক নেতা এবং মাফিয়া রয়েছে। আর কয়েকজন ডাকাত দল বেশ কিছু দুর্নীতিবাজ রাজনৈতিক নেতা এবং মাফিয়ার খোঁজ পেয়ে যায়, যাদের অ্যাকাউন্টে কয়েক শত মিলিয়ন ক্রিপ্টোকারেন্সি রয়েছে, যেগুলো তারা অবৈধভাবে উপার্জন করেছে। যারা ক্রিপ্টোকারেন্সির বিষয়ে ক্লিয়ার না, তাদেরকে সংক্ষেপে বলে রাখি যে ক্রিপ্টোকারেন্সি হলো ডিজিটাল মুদ্রা, যেমন বিটকয়েন, ইথেরিয়াম, টেথার ইত্যাদি। এগুলোর মধ্যে বিটকয়েন হলো সবচেয়ে দামি, যেমন বর্তমানে 1 বিটকয়েনের মূল্য প্রায় $91,000। আর তাই এবার সেই ডাকাত দল সেই দুর্নীতিবাজ নেতাদের অ্যাকাউন্ট থেকে ওই ক্রিপ্টোকারেন্সিগুলো ডাকাতি করার জন্য দুর্দান্ত কিছু মাস্টার প্ল্যান বানিয়ে এই মিশনে নেমে পড়ে। আর ডাকাতদের দলে রয়েছে একজন অলরাউন্ডার হ্যাকার সহ বেশ কিছু অভিজ্ঞ টিম মেম্বার। শেষ পর্যন্ত তারা কি এই ডাকাতির মিশন সফল করতে পারবে, আর শেষ পর্যন্ত তাদের সাথে কি বা ঘটেছিল সেটি জানতে হলে ভিডিওটি একটুও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এমনই দুর্দান্ত ডাকাতির মিশন নিয়ে 2024 সালে সদ্য মুক্তি পাওয়া আজকের মুভি ক্যাশ আউট। তো চলুন মূল গল্পে চলে যাই। মুভির শুরুতে আমরা ম্যাসন এবং এমিলিয়াকে দেখতে পাই, যারা একটি প্রাইভেট জেট বিমান সফর করে শহরের ধনী ব্যক্তিদের আয়োজন করা একটি পার্টিতে এসেছে। মূলত তাদেরকে এখানে ইনভাইট করে আনা হয়েছিল। ম্যাসন ও এমিলিয়া ড্রিঙ্ক করে আনন্দ করে পার্টিতে অনেকটা সময় কাটায়। কিছুক্ষণ পরে পেরেস নামের একজন ধনী ব্যক্তির সাথে তাদের পরিচয় হয়। পেরেস এই পার্টির আয়োজক ছিল, একই সাথে সে দেশের একজন অন্যতম ধনী ব্যক্তি। কথাবার্তার এক পর্যায়ে মেসন বলে যে দামি দামি গাড়ি স্টক করা তার অনেক পছন্দের কাজ। এই কথা শুনে পেরেস ওদের উপরে অনেকটা ইমপ্রেস হয়ে যায়। এজন্য পেরেস তাদেরকে দামি গাড়ির কালেকশন দেখাতে নিজের গ্যারেজে নিয়ে যায়। পেরেসও নতুন নতুন গাড়ি কিনে স্টক করতে পছন্দ করত। পেরেস ওদেরকে তার কালেকশনে থাকা সবচেয়ে দামি গাড়িটি দেখায়, যেটার দাম প্রায় $22 মিলিয়ন। এই গাড়িটা পেরেস খুব একটা চালায় না, তবে এই গাড়িটা সে কখনো বিক্রিও করবে না। গাড়িটি দেখে ম্যাসন এবং এমিলিয়া গাড়িটিতে বসার আগ্রহ প্রকাশ করলে পেরেস তৎক্ষণাৎ রাজি হয়ে যায়। এরপর তারা গাড়িটিতে বসলে দেখা যায় এমিলিয়া তার কানে ওয়্যারলেস ডিভাইস লাগাচ্ছে। তখন মেসন গাড়ি স্টার্ট করতেই এমিলিয়া লিংক নামের একজনকে সংকেত পাঠায়, আর সাথে সাথে পেরেসের গ্যারেজের সব সিকিউরিটি সিস্টেম বন্ধ হয়ে যায়। তখন মেসনের লোকেরা পেরেসের সিকিউরিটিদের উপর হামলা করে, আর সাথে পেরেসকেও ঘায়েল করে ফেলে। লিংক মূলত একজন হ্যাকার, আর সে এমিলিয়ার ইশারায় এই কাজটা করেছে যেন সব সিকিউরিটি সিস্টেম বন্ধ হয়ে গেলে মেসন সহজেই গাড়িটি গ্যারেজ থেকে বের করে নিয়ে আসতে পারে। এই গাড়িটি চুরি করার উদ্দেশ্যেই ওরা এই পার্টিতে অ্যাটেন্ড করেছিল। তো পরিকল্পনা মতো ওরা কাজটা ঠিকঠাক করে ফেলেছে। অন্য একটি জায়গায় মেসনের আরো টিম মেম্বাররা ট্রাক নিয়ে অপেক্ষা করছিল, যেন চুরির পর $22 মিলিয়ন এই গাড়িটি ট্রান্সপোর্ট করতে সুবিধা হয়। মেসন তার কাজটা প্রফেশনালি করলেও পুরো কাজ সম্পন্ন হওয়ার আগেই এফবিআই তাদের গাড়ির পিছু নেয়। এফবিআইয়ের উপস্থিতিতে চিন্তায় মেসনের কপালে ভাঁজ পড়ে যায়, কারণ তারা যেভাবে চুরির প্ল্যান করেছিল তাতে কোনোভাবেই এফবিআই খবর পাওয়ার কথা না। আর এই পর্যায়ে বিষয়টা পরিষ্কার হয়ে যায় যখন মেসন দেখে যে এমিলিয়া তার দিকে বন্দুক তাক করে আছে। এমিলিয়া জানায় সে নিজেই এফবিআই এজেন্ট। এতদিন ধরে কেবল মেসনকে হাতে নাতে ধরার জন্য সে মেসনের সাথে অভিনয় করে যাচ্ছিল, কিন্তু মেসন সত্যি সত্যি এমিলিয়াকে ভালোবেসেছিল। মেসন তার টিম মেম্বারদের প্ল্যান বি অনুসরণ করতে বলে। সেই প্ল্যান অনুযায়ী সব টিম মেম্বার একটি ব্রিজের উপর এসে পানিতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। অপরদিকে মেসনও এমিলিয়াকে ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। গাড়ি চুরি করতে না পারলেও পুলিশের হাত থেকে মেসন নিজেকে বাঁচিয়ে নেয়। এরপরে সময় কেটে যায় 3 মাস। এখানে মেসনকে দেখা যায় সে বারান্দায় বসে রিল্যাক্স করছে। এমন সময় সেখানে শন নামের একজন টিম মেম্বার আসে, আর শন ছিল মেসনের ভাই, একই সাথে এই টিমের একজন মেম্বার। শন এসে মেসনকে সাথে নিয়ে একটা ব্যাংক ডাকাতির পরিকল্পনা করে, কিন্তু মেসন এখন এসব চুরি ডাকাতি থেকে দূরে থাকতে চায়। কিছুতেই সে আর এসব চুরির ঝামেলায় জড়াতে চায় না। তবুও শন বারবার তাকে বোঝানোর চেষ্টা করেও যখন ব্যর্থ হয়, তখন সে একটি মোবাইল ফোন মেসনের টেবিলে রেখে দেয়। এরপর শন সেখান থেকে চলে যাওয়ার সময় বলে যায় যে যদি মেসন তার সিদ্ধান্ত পরিবর্তন করে তাহলে যেন ফোন করে তাকে জানিয়ে দেয়। এরপর 3 দিন কেটে গেলেও মেসন ফোন করে না। হঠাৎ লিংক ফোন করে মেসনকে জিজ্ঞেস করে আজকের চুরিতে সে কেন যায়নি। ব্যাপারটা হলো, এর আগে মেসন তার ভাই শনকে মানা করে দিয়েছিল যে সে আর চুরি করবে না এবং এই প্ল্যানের আগে পিছে কোথাও সে থাকবে না। কিন্তু শন বাকি টিম মেম্বারদের এটা না জানিয়ে তাদেরকে মিথ্যা বলে। শন তাদেরকে জানায় মেসনও এই চুরিতে তাদের সাথে থাকবে। এজন্য মেসন পুরো বিষয়টা সামাল দেওয়ার জন্য শনের সাথে দেখা করতে চলে যায়। অপরদিকে আমরা শনকে দেখতে পাই যে একজন লোককে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য কনভিন্স করার চেষ্টা করছে। এই লোকটি মূলত একজন ব্যাংকের ম্যানেজার। ব্যাংক ম্যানেজার কিছুতেই ফিঙ্গারপ্রিন্ট দিতে রাজি না হলে শন বন্দুক দেখিয়ে ভয় দেখিয়ে ফিঙ্গারপ্রিন্ট আদায় করে নেয়। শন ব্যাংকের ম্যানেজারকে বন্দী করে ব্যাংকের দিকে যেতে শুরু করলে মেসন সেখানে হাজির হয়ে শনকে বোঝাতে শুরু করে যে চুরিটা যেন সে না করে। শন কিছুতেই মেসনের কথা শুনতে চায় না। চুরির প্ল্যানিং অনুযায়ী অলরেডি বাকি কার্যক্রম শুরু হয়ে গেছে। ব্যাংক ম্যানেজারের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া প্ল্যানিং এর প্রথম ধাপ। এখন কোনোভাবেই সেখান থেকে পেছানোর পথ খোলা নেই। শন ম্যানেজারকে নিয়ে ব্যাংকে ঢুকে পড়লে বাধ্য হয়ে মেসন ব্যাংকের ভেতরে চলে আসে। টিমের অন্যান্য সদস্যরা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আগে থেকে ব্যাংকের ভিতরে যার যার পজিশন নিয়ে দাঁড়িয়ে আছে। শন ম্যানেজারকে ব্যাংকের ভল্ট খোলার জন্য ফিঙ্গারপ্রিন্ট দিতে বলে। ম্যানেজার চালাকি করে ব্যাংকের ইমার্জেন্সি অ্যালার্ম বাটন টিপে দেয়। ফলে ব্যাংকের সিকিউরিটি গার্ডেরা সকলে বন্দুক হাতে ব্যাংকের ভিতরে চলে আসে।
মেসনের টিম মেম্বাররা খুবই দক্ষতার সাথে সিকিউরিটি গার্ডদের ঘায়েল করে বন্দী করে ফেলে। শন তাদের টিম মেম্বারদেরকে ব্যাংকে থাকা গ্রাহকদের উপর লক্ষ্য রাখতে বলে, আর সে ম্যানেজারকে নিয়ে ব্যাংকের ভল্ট খুলতে চলে যায়। মেসন তাদের পিছু যেতে যেতে শনকে জিজ্ঞেস করে যে সে মূলত এখান থেকে কি চুরি করতে চায়। শন বলে যে এই ব্যাংকে একটি ফ্ল্যাশ ড্রাইভ রয়েছে, আর সেই ড্রাইভে বিলিয়ন বিলিয়ন ক্রিপ্টোকারেন্সি রয়েছে, আর তারা মূলত সেই ফ্ল্যাশ ড্রাইভটা চুরি করতেই এখানে এসেছে। এরপর তারা ভল্ট রুমে ঢুকে যেই লকারে ফ্ল্যাশ ড্রাইভ ছিল সেটা চিহ্নিত করে ফেলে। এরপর তাদের টিমের হ্যাকার লিঙ্কের মাধ্যমে তারা লকারটির পাসওয়ার্ড অ্যাক্সেস করে সেটি খুলে ফেলে, কিন্তু দেখা যায় সেই লকারে কিছুই নেই। তখন ম্যানেজার জানায় যে ফ্ল্যাশ ড্রাইভটা এই লকারে রাখা নেই, আর সেটি অনেক হাই সিকিউরিটির সাথে অন্য কোথাও রাখা আছে। ম্যানেজারের কথা শুনে মেসন শনের উপর প্রচন্ড রেগে যায়, কারণ পরিকল্পনার প্রথম ধাপেই তারা ফেল করেছে। অপরদিকে ব্যাংকের সামনে এফবিআই টিম এসে চারিদিক থেকে ব্যাংকটি ঘিরে ফেলেছে, আর এমিলিয়া সেখানে অপারেশন ইনচার্জ হিসেবে এসেছে। এরপর এমিলিয়া মেসনের হ্যাকার লিঙ্কের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে লিঙ্ক সেটা মেসনকে জানিয়ে দেয়। তখন মেসন শনকে জানায় সে যেন ম্যানেজারকে পুরোটা সময় গান পয়েন্টে রাখে। এরপর মেসন এমিলিয়ার সাথে যোগাযোগ করার জন্য শনের কাছে আসে। এমিলিয়ার কণ্ঠ শুনে প্রথমে মেসন একটু আবেগী হয়ে যায়, তবে মুহূর্তেই সে নিজেকে সামলে নেয় আর এমিলিয়ার সাথে প্রফেশনালি কথা বলতে শুরু করে। তখন এমিলিয়া ব্যাংকে বন্দী করে রাখা লোকগুলোকে মুক্ত করে দেওয়ার জন্য সে মেসনের শর্তগুলো জানতে চায়। মেসন শুরুতেই বলে যে সে ব্যাংক থেকে 50 গজের মধ্যে এফবিআই এর ছায়াও দেখতে চায় না, আর কথা না শুনলে সে সব বন্দীদের মেরে ফেলার হুমকি দেয়। এমিলিয়া মেসনের কথা মতো এফবিআই সদস্যদের ব্যাংক থেকে দূরে সরিয়ে রাখে। এরপর মেসন তার দ্বিতীয় শর্ত হিসেবে ব্যাংকের ভেতরে খাবার পাঠাতে বলে। মেসনের শর্তের বিপরীতে এমিলিয়াও আরেকটি শর্ত দেয়, সেটি হলো খাবার পানি পেতে হলে বন্দীদের মধ্যে 2 জনকে ছেড়ে দিতে হবে। এই কথায় মেসন রাজি হয়, তবে সে খাবার নিয়ে এমিলিয়াকে ভেতরে আসতে বলে। যদি এমিলিয়া খাবার নিয়ে ভেতরে আসে তবে মেসনও শর্ত অনুযায়ী কাজ করবে। মেসন সকল বন্দীদের ব্যাংকের অন্য একটা রুমে শিফট করে সেখানে তাদের অপেক্ষা করতে বলে, আর জানায় এখানে তাদের খাবারও দেওয়া হবে। এরপর মেসনের কথা মতো এমিলিয়া খাবার নিয়ে ভিতরে এসে মেসনকে বোঝানোর চেষ্টা করে যে সে যেন নিজেকে স্যারেন্ডার করে, কারণ এফবিআই চারিদিক থেকে যেভাবে ব্যাংকের উপর নজর রেখেছে তাতে সেখান থেকে পালানোটাও মেসনের জন্য অসম্ভব, আর তাই সে যদি স্যারেন্ডার করে তাহলে তার শাস্তি কম হবে। তবে মেসন এমিলিয়ার এসব কথাকে গুরুত্ব না দিয়ে তাকে সেখানে অপেক্ষা করতে বলে, এবং সে সোজা খাবার নিয়ে গিয়ে বন্দীদের মাঝে বিলিয়ে দেয়। আর তাদের খাবার খাওয়া শেষ হলে শর্ত অনুযায়ী 2 জন বন্দীকে এমিলিয়ার হাতে তুলে দেয়। পরের সিনে মেসন আর লিঙ্ককে দেখতে পায়। দেখা যায় এতক্ষণে লিঙ্ক ওই ফ্ল্যাশ ড্রাইভের ব্যাপারে কিছু তথ্য সন্ধান করে ফেলেছে। আসলে ওই ফ্ল্যাশ ড্রাইভটা ইজাবেল নামের এক মহিলার, যে অনেক বড় একজন রাজনৈতিক নেতা এবং একই সাথে অনেক পাওয়ারফুল একজন মানুষ। লিঙ্ক সেই ফ্ল্যাশ ড্রাইভটার সঠিক লোকেশন জানার চেষ্টা করতে থাকে, আর মেসনের সাথে এই ব্যাপারে আলোচনা করতে থাকে। আর এই আলোচনার মধ্যে শন একটু অন্যমনস্ক হতেই ব্যাংক ম্যানেজার তার উপর অ্যাটাক করে বন্দুক নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এটা থেকে মেসন দ্রুত ম্যানেজারকে ধরতে তার পিছু নেয়। এক পর্যায়ে সে ম্যানেজারকে ধরে আবারও সেখানে নিয়ে আসে। ততক্ষণে সেখানে শনও চলে এলে 2 জন মিলে ম্যানেজারকে চাপের মুখে ফেললে ম্যানেজার একটা গোপন ভল্টের কথা তাদের কাছে প্রকাশ করে দেয়, আর জানায় সেটাই ওই ফ্ল্যাশ ড্রাইভ রাখা আছে। তবে সে মেসন আর শনকে সাবধান করে দিয়ে বলে তারা যেন এই ফ্ল্যাশ ড্রাইভের পেছনে না দৌড়ায়, কারণ ওই ড্রাইভের মালিক ইজাবেল হলো অ্যাভেল নামের একজন ক্ষমতাশীল মাফিয়ার স্ত্রী। অ্যাভেল একাধারে ভয়ঙ্কর একজন অপরাধী এবং রাজনৈতিকভাবেও সে অনেক পাওয়ারফুল। এমনও হতে পারে যে ওই ফ্ল্যাশ ড্রাইভে ক্রিপ্টোকারেন্সির সাথে এমন কোনো ইনফরমেশন সহ ডকুমেন্টস আছে যেটা পাবলিসিটি হয়ে গেলে অনেক বড় বড় সরকারি কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিরা বিপদে পড়ে যাবে। এমনও হতে পারে যে মেসন টিম সহ সেই ভল্টে পৌঁছানোর আগেই অ্যাভেল তার লোকজন পাঠিয়ে মেসনদেরই মেরে ফেলতে পারে। তবে এত কিছু জেনেও মেসন সিদ্ধান্ত নেয় যে সে ওই ভল্ট খুঁজে বের করবেই এবং দেখবে যে সেই ড্রাইভে ক্রিপ্টোকারেন্সি ছাড়াও আর কি কি তথ্য রয়েছে। এরপর তারা সেখান থেকে ওই ভল্ট খোঁজার জন্য বেরিয়ে পড়ে। অপরদিকে দেখা যায় সেই মাফিয়া অ্যাভেলের সহকারী, যার নাম অ্যালেক্স, সে এসেছে ব্যাংকের পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য। এরপর সে এমিলিয়ার সাথে দেখা করে জানতে চায় যে পরিস্থিতি এত গভীরে গেলেও ব্যাংকের ভেতরে এফবিআই টিম অ্যাটাক করেনি কেন। তখন এমিলিয়া জানায় তারা আগেই ব্যাংকের কর্মকর্তা সহ সকল গ্রাহকদের জিম্মি করে ফেলেছিল, যার কারণে সেই জিম্মিদের কথা ভেবেই এফবিআই নিরুপায় ছিল। এটা নিয়ে দুজনের মধ্যে বেশ বাকবিতণ্ডা চলার এক পর্যায়ে অ্যালেক্স এমিলিয়াকে বলে যদি 1 ঘন্টার মধ্যে ভেতরে থাকা ব্যাংক ম্যানেজারকে উদ্ধার করা না হয় তবে এমিলিয়াকে এই মিশন থেকে সাসপেন্ড করে এই মিশনের দায়িত্ব সিআইএ এর স্পেশাল ফোর্সদের দেওয়া হবে। অ্যালেক্সের কথা শুনে এমিলিয়ার কিছু একটা সন্দেহ হলে সে তার সিনিয়র বসকে ফোন করে জানতে চায় যে আসলে তাদের মিশনের মাঝে অ্যালেক্স এসে সে কেন এত মাথা ঘামাচ্ছে। তখন তার বস এমিলিয়াকে জানায় যে আসলে ওই ভল্টে অনেক সরকারি অফিসারদের গোপনীয় অনেক তথ্য আছে, যেটা কোনোভাবে লিক হয়ে গেলে পুরো গভর্নমেন্ট সিস্টেম ধসে পড়বে, যার কারণে সরকার পক্ষ থেকে প্রচুর প্রেশার দেওয়া হচ্ছে যে কোনোভাবেই হোক মেসনের টিমকে এখানেই থামিয়ে দিয়ে তাদের গ্রেপ্তার করতে হবে। তার বস এমিলিয়াকে আরও জানায় যে এই পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে যেটা এখন এফবিআই সামাল দিতে পারবে না। এরপর সিন শিফট হলে দেখা যায় মেসন ও শন মিলে সেই ব্যাংকের ম্যানেজারকে সাথে নিয়ে পুরো ব্যাংকের প্রত্যেকটি জায়গায় সে ভল্ট খুঁজে বেড়াচ্ছে,
যেখানে সেখানে দেয়াল ভেঙে চুরে চেক করছে, কারণ তাদের বিশ্বাস ছিল যে সেই ভল্টটা এই ব্যাংকের যে কোনো এক জায়গায় রয়েছে। একের পর এক দেয়াল ভেঙে যাচ্ছিল তারা। এরপর ম্যাসন দেয়াল ভাঙার কাজ শনকে দিয়ে সে বন্দীদের রুমে চলে যায়। বন্দীরা ভেবেছিল হয়তো শীঘ্রই তারা মুক্তি পাবে। ম্যাসনও তাদেরকে তেমনই আশ্বাস দেয়। এদিকে ব্যাংকের বাইরে ততক্ষণে সিআইডি স্পেশাল ফোর্স চারিদিক থেকে তাদেরকে ঘিরে ফেলেছে, আর যে কোনো সময় তারা ব্যাংকের ভেতরে ঢুকে অ্যাটাক করবে। বাইরের অবস্থা দেখে এমিলিয়া দ্রুত ম্যাসনের পার্সোনাল নম্বরে ফোন করে বলে যে এবার যেন সে পুরো টিম সহ আত্মসমর্পণ করে। এটাই তার জন্য এবং পুরো টিমের জন্য ভালো হবে, কারণ সিআইএ ফোর্স যে কোনো সময় তাদের উপরে অ্যাটাক করবে। এতে ভেতরে থাকা সবাই মারা পড়বে। তখন ম্যাসন বলে যদি পরিস্থিতি সত্যই এমন হয় তাহলে এমিলিয়া যেন প্রেস মিডিয়াকে সেখানে ডেকে পাঠায়, কারণ প্রেস মিডিয়া চলে এলে তাদের ক্যামেরাতে লাইভ নিউজ প্রচার করা হলে তখন সেই মুহূর্তে সিআইএ সেখানে কোনো অ্যাটাক করতে পারবে না। ম্যাসনের কথা মতো এমিলিয়া গোপনে প্রেস মিডিয়াকে ব্যাংকের এই পরিস্থিতির খবরটি জানিয়ে দেয়। এমন সময় সিআইএর টিমের প্রধান সাইরেস এসে সবকিছু নিজের কন্ট্রোলে নিয়ে এমিলিয়াকে এই অপারেশন থেকে সরে যেতে বলে। সাইরেস ম্যাসনকে বলে সে যদি 15 মিনিটের মধ্যে পুরো টিম সহ স্যারেন্ডার না করে তাহলে পুরো বিল্ডিংটাই উড়িয়ে দেওয়া হবে। ম্যাসনও তখন সাইরেসকে পাল্টা জবাবে বলে বিল্ডিংটা উড়িয়ে দেওয়ার আগে সে যেন বাইরের পরিস্থিতি নিজের চোখে দেখে নেয়, কারণ ততক্ষণে প্রেস মিডিয়া ঘটনাস্থলে চলে এসেছে, আর মিডিয়ার সামনে সাইরেস কিছুতেই এভাবে সরাসরি অ্যাটাকে যেতে পারবে না। এটা দেখে সাইরেস বলে যে বিল্ডিং উড়ানো না গেলেও তারা ব্যাংকের ভিতরে চলে আসবে, তারপর সবাইকে সেখানে ব্রাশ ফায়ার করবে, আর তখন ব্যাংকের ভিতরে কি হচ্ছে সেটা বাইরে থাকা মিডিয়া লাইভ দেখতে পারবে না। এর মধ্যেই দেখা যায় যে শন সেখানে দেয়াল ভাঙতে ভাঙতে ইতিমধ্যেই অ্যাভেল আর ইজাবেলের সেই গোপন লকারটি খুঁজে পেয়েছে। তখন ম্যাসন লিংককে যত দ্রুত সম্ভব লকারের অ্যাক্সেস নিতে বললে লিংক জানায় এত পাওয়ারফুল সিকিউরিটি সিস্টেমের অ্যাক্সেস পেতে তাকে মিনিমাম 10 মিনিট সময় দিতে হবে, কিন্তু তাদের হাতে আছে কেবলমাত্র 8 মিনিট। এই সময়ের মধ্যেই কাজ শেষ করতেই হবে, না হলে সিআইএর ফোর্স ব্যাংকের ভেতরে চলে আসবে। ম্যাসন জিম্মিদের একজন একজন করে বাইরে পাঠিয়ে দিতে বলে, কারণ এতে যতটা সময় লাগবে ততক্ষণে লিংক সেখানে নিশ্চয়ই লকারের অ্যাক্সেস নিয়ে নিতে পারবে। একে একে সব বন্দীদের বের করে দিয়ে সবশেষে ব্যাংক ম্যানেজারকে বের করে দেওয়া হয়। এরপর ম্যাসনের কথা মতো সব টিম মেম্বাররা এক এক করে সিআইএর সামনে স্যারেন্ডার করতে থাকে, আর শন বেরিয়ে এসে স্যারেন্ডার করার আগে সে ম্যাসনের কাছে ক্ষমা চেয়ে নেয়, কারণ প্রথমের দিকে ম্যাসন এই চুরিটা করতে রাজি ছিল না, আর যেহেতু এই চুরিটা শনের রিকোয়েস্টেই করা হয়েছে তাই শন ভাবে শুধুমাত্র তার জন্যই আজ সবাই বিপদে পড়েছে। তবে আর যাই হোক, সে তো ম্যাসনের ভাই, এজন্য ম্যাসন তাকে মনোবল না হারিয়ে সাহস রাখতে বলে। সবাই বের হয়ে যাওয়ার পর ব্যাংকের ভেতরে কেবল লিংক আর ম্যাসন রয়ে গেছে। সিআই প্রধান সাইরেস তার ফোর্সকে ব্যাংকের ভেতরে পাঠালে তারা গিয়ে দেখতে পায় যে ম্যাসন হাতে বোমা নিয়ে দাঁড়িয়ে আছে, তার পাশেই রয়েছে লিংক। ম্যাসন শর্ত দেয় যে তাকে এখনই অ্যালেক্সের সাথে দেখা করিয়ে দিতে হবে, মানে সেই মাফিয়া অ্যাভেলের সহকারী অ্যালেক্স। আর যদি অ্যালেক্সের সাথে দেখা না করানো হয় তবে সে এখানেই বোম ব্লাস্ট করে নিজে সহ সবাইকে মেরে ফেলবে। ম্যাসনের কথা শেষ হওয়ার সাথে সাথে একটি বোম ব্লাস্টের সিন দেখানো হয়, আর এমনটা কিভাবে হলো সেটা আমরা একটু পরে জানতে পারবো। তবে ঘটনা যেমনটা দেখানো হয়েছে তা হলো এই বোম ব্লাস্টে ম্যাসন ও লিংক সহ সিআই টিমের সদস্যরাও মারা গেছে, আর এমনটাই সবখানে প্রচার করা হয়। পরের সিনে দেখা যায় এমিলিয়া চাকরি থেকে রিজাইন দেওয়ার জন্য তার বসের কাছে এসেছে, কারণ যেখানে সবাই দুর্নীতিবাজ সেখানে সে চাকরি করতে চায় না। পরের দিনে এমিলিয়া চলে যায় সোজা ম্যাসনের কাছে। আসলে ওই বোমা ব্লাস্টে ম্যাসন মারা যায়নি, আর কিভাবে ম্যাসন বেঁচে ফিরল সেটাই আমরা এখন জানতে পারবো। আসলে পুরো ঘটনাটাই পূর্ব পরিকল্পিত ছিল যে কিভাবে পেরেসের সেই $22 মিলিয়ন গাড়ি চুরির মিশন ফেল করানো যায়, কারণ মেসনেরা যদি সেই চুরিতে ব্যর্থ হয় তাহলে পুরো এফবিআই ডিপার্টমেন্টে এমিলিয়ার সুনাম ছড়িয়ে পড়বে, যার কারণে এফবিআইতে যেন সবাই এমিলিয়াকে একজন সৎ অফিসার ভাবে। এরপরই মূলত এমিলিয়া ও মেসন এত বড় চুরির পরিকল্পনা সাজিয়েছে। ওই দিন ব্যাংকে মেসন যখন অ্যালেক্সের সাথে দেখা করার শর্ত দিয়েছিল তারপর অ্যালেক্স ঠিকই দেখা করতে এসেছিল। সেখানে মেসন সেই ফ্ল্যাশ ড্রাইভটা অ্যালেক্সকে ফিরিয়ে দেওয়ার বিনিময়ে কিছু শর্ত দিয়েছিল, যেমন মেসনের সকল টিম মেম্বারদের অ্যাকাউন্টে $10 মিলিয়ন ট্রান্সফার করে দিতে হবে, সাথে বন্দী থাকা প্রত্যেক ব্যক্তির অ্যাকাউন্টে $1 মিলিয়ন করে ট্রান্সফার করতে হবে। এছাড়াও মেসন এবং তার পুরো টিমের জন্য একদম নতুন পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্স বানিয়ে দিতে হবে। আর যদি অ্যালেক্স এই শর্তগুলো না মানে তাহলে সেই মাফিয়া অ্যাভেল সহ সকল দুর্নীতিবাজ অফিসারদের দুর্নীতি পুরো পৃথিবীতে প্রকাশ করে দেওয়া হবে। আর অ্যালেক্স যদি এসব আটকাতে চায় তো সকল শর্ত নিঃশব্দে তাকে মেনে নিতে হবে। তো এরপরে অ্যালেক্স মেসনের দেওয়া সব শর্ত অ্যাভেলকে জানালে সেই মাফিয়া অ্যাভেলও এই সকল শর্তগুলো মেনে নেয়। সবশেষে মেসন ইচ্ছে করে ওই বোমাটি ব্লাস্ট করেছিল, যাতে সকলের মনে হয় যে মেসন সেই বোমা ব্লাস্টে মারা গেছে। কিন্তু ততক্ষণে মেসন শহর ছেড়ে অনেক দূরে গিয়ে এমিলিয়ার সাথে নতুন জীবন সাজাতে ব্যস্ত, যা কেউই জানতে পারে না। আর এখন তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে রয়েছে মিলিয়ন মিলিয়ন ডলার, যা দিয়ে তারা সারাটা জীবন বেশ আরামায়েশেই কাটিয়ে দিতে পারবে। আর এখানেই মুভিটি শেষ হয়। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সেই সাথে যারা আমার চ্যানেলে আজ প্রথম কোনো ভিডিও দেখছেন অথবা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরবর্তী ভিডিওতে।